যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করব
তখন দেখবা ওই লাশ বড় একটি হা করেছে, আর তার মুখের মধ্যে এই পেরেকটি ঢুকিয়ে দিবা। তো চিন্তা করে যে লাশ যে 4টা থাকবে, একটা শ্মশানে যদি লাশ থাকে, সেই লাশের সাথে তো আত্মীয় স্বজনও থাকে, তাহলে আত্মীয় স্বজনের সামনে কি এই কাজটি করা সম্ভব? এই প্রশ্নটি ওই তান্ত্রিককে জিজ্ঞাসা করে। তো তান্ত্রিক বলে শুধু 4টি লাশই থাকবে, আর কোনো মানুষ থাকবে না। সুতরাং 2016 সালে এই ঘটনাটা আমি সংগ্রহ করেছিলাম সিলেট থেকে। ওই সময় আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতাম। আমার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্লাস নিতে যেতে হতো, আর ওই সময় আমি বিভিন্ন জায়গা থেকে ঘটনা সংগ্রহ করতাম। তো ওই যেখানে মানে ওই প্রতিষ্ঠানের একটা পিয়ন ছিল, ওই পিয়ন ছেলেটার কাছ থেকে আমি ঘটনাটি সংগ্রহ করেছিলাম। আর এই ঘটনাটি ওর এক আত্মীয় বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ঘটনাটি মোটামুটি বছর 30 হবে এরকম, মানে সূত্রপাত আর কি। তো ওই ছেলের ওই আত্মীয় ভাই, সে সরাসরি কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত না থাকলেও, মানে সরাসরি সে কোনো ব্ল্যাক ম্যাজিক না করলেও ব্ল্যাক ম্যাজিকে সে সহায়তা করত। তার ছিল বেজায় সাহস, এবং তার এই সাহসিকতাটাকে পুঁজি করে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ তারা তাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে সেগুলো তারা সংগ্রহ করতেন। যেমন শ্মশান শ্মশান রিলেটেড বিভিন্ন জিনিস, কবর রিলেটেড বিভিন্ন জিনিস, মৃত ব্যক্তির কাফনের অংশবিশেষ নিয়ে আসা, কোনো তান্ত্রিক মারা গেলে কবর খুঁড়ে তার শরীরের কোনো অংশবিশেষ নিয়ে আসা, এই জিনিসগুলো সাধারণত সে করত মোটা টাকার বিনিময়ে। বহু টাকা পয়সা সে অল্প বয়সে ইনকাম করেছিল, কিন্তু সে সেটা রাখতে পারেনি। তো আমাকে যে ছেলেটা বলেছে, ওই সময় তার বয়স ছিল 25-26 বছর, আর যখন সে নিজের চোখে বিষয়টি দেখেছিল তখন তার বয়স ছিল 5-6 বছর। তো তাহলে আমরা হিসাব করতে পারি যে ওই সময় তো 2016 সাল, এখন আরো 6 বছর, তার বয়স এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 28 বছর বা এরকম কাছাকাছি আর কি। তাহলে আজ থেকে প্রায় 25 বছর আগে বা প্রায় 30 বছর এরকম একটা সময়ের মধ্যবর্তী সময় ঘটনাটি। তো প্রিয় লিসেনার্স, ওই যে যেই ছেলেটি, ওই ছেলেটি একজন তান্ত্রিকের সাথে, শুধু একজন না, বেশ অনেক তান্ত্রিকই তার সাথে যোগাযোগ রাখতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য, মানে তাদের জন্য যেগুলো প্রয়োজন ছিল। তো এই ছেলেটির বাড়ি ছিল সিলেটের জকিগঞ্জে। জকিগঞ্জের কোন একটা প্রত্যন্ত গ্রামে তার বাড়ি ছিল। তো ও তো এই কাজগুলো রেগুলার করতো, বিভিন্ন তান্ত্রিকরা জানতো, তান্ত্রিকরাই বিভিন্ন তাদের ফরমাইশ দিত তার কি কি জিনিস লাগবে, যেহেতু তার অনেক সাহস ছিল। একবার একজন তান্ত্রিকের কাছে
যখনই দৌড়ে গেটের কাছে গিয়েছে, হঠাৎ করে ক্যাচ ক্যাচ শব্দে গেটের দুইটা পাল্লা বন্ধ হয়ে গেল। তখনও সে কিন্তু পেছন ফিরে তাকায়নি। গেটের উপর দিয়ে টপকে যাওয়া খুবই সহজ ছিল, এটা এমন একটা গেট ছিল। তো সে সেটাই করলো, যেহেতু চিকন পাতলা হ্যাংলা মানুষ ছিল, টপকে যাওয়াটা তার জন্য সহজই ছিল। সে দ্রুত টপকে গিয়ে, মানে যখন সে টপকে যাওয়ার পরে তার বডিটা তো পেছন মানে সামনের দিকে একটু ঘুরে এসেছে আর কি, মানে মন্দিরের দিকে আর কি। সে কিন্তু জানতো যে সেদিকে তাকানো যাবে না, যেভাবেই হোক ঘুরে তাকানো যাবে না। কিন্তু সে আবছা যতটুকু দেখেছে, সে দেখেছে প্রকাণ্ড ভয়ানক চেহারার কেউ একজন দাঁড়িয়ে আছে ওখানে। কিন্তু সে কিন্তু ভয় পায়নি, সে ওখান থেকে দৌড়ে চলে আসে। পরের দিন তান্ত্রিককে সে বলে যে এই ঘটনা ঘটেছে। তো তান্ত্রিক বলে যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেই ধর্মের অনেক জিনেরা বসবাস করে। কেউ যদি রাতের বেলা সে সমস্ত জায়গায় যায়, এই জিনেরা মানুষকে ভয় দেখায়। তো ওই মন্দিরে থাকা কোনো একটি শক্তিশালী জিন তোমাকে ভয় দেখিয়েছে। যাই হোক, তুমি চলে আসছো, কোনো সমস্যা নেই। যাই হোক, প্রথম ঘটনা এখানেই সমাপ্তি। দ্বিতীয়, ওই তান্ত্রিক, মানে সেম তান্ত্রিক, তাকে আরো একটি কাজ দেয়। এই কাজ করতে গিয়ে ঘটে তার সাথে আরো একটি ঘটনা। সে যখন ওই তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিক তার হাতে 4টি পেরেক দেয়, লোহার পেরেক। পেরেকগুলো প্রায় আধ হাত লম্বা। এই 4টি পেরেক দেয় এবং বলে যে সামনের অমাবস্যায় তুমি শ্মশানে যাবা। তুমি শ্মশানে যাওয়ার পর দেখবা সেখানে সাদা কাপড়ে 4টি লাশ ঢাকা রয়েছে, প্রত্যেকটা একটু দূরে দূরে। তুমি সর্ব বাম পাশ থেকে শুরু করবা, মানে সবার বামে, তোমার হাতের বামে যে লাশটি রয়েছে সেখান থেকে শুরু করবা। সেখানে যাওয়ার পর সাদা কাপড়টা তুমি উল্টাবা। এই 4টি লাশই থাকবে পুরুষ মানুষের লাশ, দেখতে স্বাভাবিক মানুষের মতোই থাকবে। তুমি যখনই তাদের মুখের উপর থেকে কাপড় সরাবা এবং একটি পেরেক তার মুখের সামনে ধরবা, তখন দেখবা ওই লাশ বড় একটি হা করেছে, আর তার মুখের মধ্যে এই পেরেকটি ঢুকিয়ে দিবা। তো চিন্তা করে যে লাশ যে 4টা থাকবে, একটা শ্মশানে যদি লাশ থাকে, সেই লাশের সাথে তো আত্মীয় স্বজনও থাকে, তাহলে আত্মীয় স্বজনের সামনে কি এই কাজটি করা সম্ভব? এই প্রশ্নটি ওই তান্ত্রিককে জিজ্ঞেস করে। তো তান্ত্রিক বলে শুধু 4টি লাশই থাকবে, আর কোনো মানুষ থাকবে না, সুতরাং এটা নিয়ে তোমার কোনো চিন্তার কারণ নেই। সে কিন্তু বুঝে যায় যে এই 4টি লাশ যে স্বাভাবিক কোনো মানুষের লাশ নয়, কারণ মানুষের লাশ থাকবে অথচ কোনো আত্মীয় স্বজন থাকবে, এটা হতে পারে না। এটাও একটা সাংঘাতিক পরীক্ষা বা প্যারানর্মাল কোনো বিষয়ের কাজ। সে সানন্দে রাজি হয়ে যায়। 4টি পেরেক সে নিয়ে অপেক্ষা করতে থাকে ওই অমাবস্যার রাত্রির জন্য। যখন কয়েকদিন পর সেই অমাবস্যার রাত্রি চলে আসে, তখন সে একা একা চলে যায় শ্মশানে। সত্যি শ্মশানে যাওয়ার পর সে দেখে সাদা কাপড়ে মোড়ানো। অমাবস্যার রাত্রেও কিন্তু মোটামুটি মানে ফাঁকা জায়গায় ও যদি সাদা কাপড় দিয়ে কিছু ঢাকা থাকে, মোটামুটি টের তো পাওয়া যায়। শ্মশানগুলো তো মোটামুটি ফাঁকা ফাঁকা হয়, এই জন্য দেখার মানে টুকটাক হালকা দেখা যায়। আর নিয়ম ছিল সে কোনো আলো সাথে নিয়ে যেতে পারবে না, এটাও একটা বড় সমস্যা। যাই হোক, সে তো পথঘাট চিনত। সে শ্মশানে গিয়েছে। সবার বাম পাশে যে লাশটি রয়েছে, এই লাশটি মুখ থেকে, মানে সাদা কাপড়ে ঢাকা, সে হাত দিয়ে মুখের উপর থেকে কাপড় সরায়। কাপড় সরানোর সাথে সাথে সে দেখে একটা স্বাভাবিক মানুষের মতোই দেখা যাচ্ছে, অন্ধকার যতটুকু মনে হচ্ছে। কিন্তু যখনই একটা পেরেক সে ওই মুখের সামনে ধরেছে, হঠাৎ করে দেখে এই লাশটি বড় একটা হা করেছে, এবং হায়ের মানে মাঝখানে দুই মানে পাটি দাঁতের মধ্যে প্রসারতা প্রায় আধ হাতেরও বেশি। এত বড় হা কিন্তু কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। যে শুধু হা করেছে তা না, ওই পেরেকটি সামনে ধরার সাথে সাথে প্রথমে আগে চোখ খুলেছিল। চোখ খোলার সাথে সাথে উনি দেখেন এই চোখগুলো মানে অন্ধকার রাতে যেভাবে কুকুর বিড়ালের চোখ চলে না, ওইরকম জ্বলছে, এবং প্রথম জ্বলার পরে ওইরকম হা করে। সে তো সাহসী মানুষ, কিন্তু ওই সময় সে মোটামুটি ভয় পেয়েছিল, কিন্তু ভয় পেলে তো চলবে না। তখন সে একটি পেরেক ওই মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন সে বুঝতে পারে যে আসলে এরা তো কোনো মানুষ না, এটা তো জানাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তখন সে দ্রুত ওইখান থেকে সরে অন্য যে লাশের কাছে চলে যায়, আর একটা লাশ।
সেখানেও সেম ঘটনা, এরকম করে 4-4টি লাশ। এই লাশগুলো সেখানে ছিল যেগুলো, সেগুলোর মুখের মধ্যে পেরেক সে দেয়। প্রত্যেকটা লাশই এরকম কটমট করে এই পেরেকগুলো খাচ্ছে, এরকম শব্দ হচ্ছিল, সে শুনেছে। সে যখন ফিরে আসছে তার বাড়ির দিকে, হঠাৎ করে মনে হলো কে যেন তার পিছু হাঁটছে। এবার সে পেছনে ফিরে তাকিয়ে দেখে এই যে 4টি লাশ ওখানে ছিল, এই 4টি লাশ তার পেছনে পেছনে আসছে। সে চিন্তা করে এই কথা তো ওই তান্ত্রিক বলে দেয়নি যে এই 4টি লাশ পিছু পিছু আসবে। তখন সে একটু ভয় পায়, সে দেয় বাড়ির দিকে দৌড়, এক দৌড় সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার সাথে সে দরজা টরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে পড়ার সাথে সাথে তার দরজা জানালায় টোকা শুরু হয়। তার নিকট আত্মীয় স্বজন, মা বাবা, এখন মা বাবা তো অন্য রুমে শুয়েই আছেই, কিন্তু তার মা বাবার কণ্ঠ এবং আরো নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কণ্ঠে বারবার দরজা জানালা টোকাচ্ছে, বলছে দরজাটা খোল, দরজাটা খোল, কথা আছে, জরুরি দরকার আছে। কিন্তু ও তো জানে যে এই ধরনের ঘটনা হয় পরিচিত কণ্ঠে ডাকে, আর যদি একবার খোলে তাহলে তো ভয়ানক বিপদ আছে। সে এগুলো কোনো পাত্তাই দেয় না। সকালে উঠে বাড়ির সদস্যরা এবং সেও দেখতে পারে অনেক কাক, মানে প্রায় 30-35টা কাক মরে বাড়ির সামনে পড়ে আছে। তো কাকগুলো কেন মরে পড়ে আছে এটি অন্যরা বুঝতে না পারলেও সে কিন্তু বুঝেছিল। সে বুঝেছিল কাকগুলোকে আসলেই কাক নাকি কাক রূপী কোনো জিন যেগুলো মরে পড়ে আছে। হয়তোবা নিজের অজান্তেই এই কাজটি করতে গিয়ে বহু জিনের মৃত্যুর কারণ হয়েছে সে। যাই হোক প্রিয় লিসেনার্স, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটি এতক্ষণ যেগুলো বললাম, এগুলো তো নিঃসন্দেহে ভয়ঙ্কর, এই ধরনের কাজ করতে গেলে এই ধরনের বিষয় সামনে চলেই আসে। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের যে পরিণতি, সেই বিষয়টি এখন আমি বলবো। ও কিন্তু খুব বেশি দিন বাঁচেনি, 25 থেকে 26 বছর বয়স হয়েছিল তার। হঠাৎ করেই কোনো এক কারণে সে মারা যায়। সকালবেলা তার মা বাবা তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা খোলে না, সে অবিবাহিত ছিল, সে তো দরজা খোলে না। অনেক ডাকাডাকির পরে যখন ওঠে না, তখন দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে সে মরে পড়ে আছে। মানে স্বাভাবিক মনে হচ্ছে যে সে স্ট্রোক করেছে, স্ট্রোক করে মারা গেছে ঘুমের ঘরে, এরকমটা মনে হচ্ছিল। যাই হোক, সবাইকে খবর দেওয়া হয়, লাশকে গোসল দেওয়ার জন্য মানে সবকিছু রেডি করা হচ্ছে। তো হঠাৎ করে পরিবারের সদস্যরা দেখে যে ভয়ানক একটি সাপ, কালো রঙের সাপ, সাপের রংটি কুচকুচে কালো, বেশ মোটা, লম্বা। এই সাপটি ফনা ধরতে পারে না, মানে সে ফনা ধরতে পারে না, কিন্তু মাথাটা মোটা, অজগর সাপের মতো। এই সাপটি ওই ছেলের লাশের পাশে বসে আছে। অনেকেই লাঠি নিয়ে এগিয়ে এসেছে সাপটিকে তাড়ানোর জন্য, কেউ মারার জন্য এগিয়ে এসেছে, কিন্তু ওই সাপটি যখন কেউ এগিয়ে আসে এমন ভাবে ফোঁস শব্দ করে ওঠে, মানে ফোঁস ফোঁস শব্দ করে, ওই ভয়ঙ্কর শব্দে কেউ কাছে আসে সাহস পায় না, লাঠি দিয়ে বাড়ি দেওয়া তো অনেক দূরের কথা। এখন কি করবে? যেই একবার দেখতে আসে, বিশেষ করে মহিলারা যেই এসেছে, ভয়ে সেই অজ্ঞান হয়ে গেছিল সাপের দিকে তাকিয়ে। কেউ মানে ভয়েই ওই বাড়ির কাছে আসছিল না, কিন্তু লাশ তো দাফন করতে হবে। তখন পরিবারের সদস্যরা একজন হুজুরের কাছে যান। ওইখানে কাছে একজন হুজুর, উনি বেশ ভালো আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি আসেন, উনি আসার পরে উনি একটু দোয়া করেন ওখানে দাঁড়িয়ে, সাপ থেকে একটু দূরে দাঁড়িয়ে দোয়া করার পরে হঠাৎ করে দেখা যায় যে ওই সাপটি চলে যায়। কোন দিকে চলে গেছে কেউ দেখেনি, দেখে হঠাৎ করে চলে গেছে। তো চলে যাওয়ার সাথে সাথে ওই হুজুর বলেন দ্রুত এই লাশটিকে গোসল দিতে হবে এবং দ্রুত দাফন কাফন করতে হবে, দেরি করা যাবে না। ওদিকে দ্রুত কবর করা হয়ে যায়, দ্রুত হুজুর নিজে দাঁড়িয়ে থেকে তাকে গোসল দেন। গোসল দেওয়ার পরে তাকে যখন
কবরে নামার পরে বাঁশ দেওয়া হয়েছে, বাঁশ দেওয়ার পরে একটা দুটো বাঁশ বাকি ছিল। স্বাভাবিকভাবে ওই মানুষরা প্রথমে নামে, তারপরে যখন বাঁশ দিয়ে দিতে জায়গাটা সংকুচিত হয়ে যায় তখন লাফ দিয়ে উঠে যায়। ওরকম একটা দুইটা বাঁশ মানে উঠে যাওয়ার পর একটা দুইটা বাঁশ দেওয়া বাকি ছিল, তখন সাঁ করে ওই সাপটি এসে কবরের মধ্যে ঢুকে যায়। কবরের মধ্যে ঢুকে যায়, তখন ওই বাঁশ তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয় এবং চাটাই দিয়ে তাড়াতাড়ি করে দাফন কাফন শেষ করা হয়। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক নিজে করা আর কাউকে এই কাজে সহযোগিতা করা উভয়টাই সমান অন্যায়। কারণ আমার একটা কাজের কারণে যদি কোনো একটা ব্যক্তি কুফুরি শব্দ উচ্চারণ করে, তাহলে ওই ব্যক্তির ঈমান যেমন চলে যাবে, আমাদেরও চলে যাবে। আমরা কিন্তু অনেকেই আবেগতাড়িত হয়ে পারিবারিক বিভিন্ন কারণে, ব্যক্তিগত কোনো কারণে বিভিন্ন ধরনের হুজুরের কাছে যাই। ওই সময় আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, আমরা চিন্তা করি এই কাজটা আমাকে করতেই হবে। কিন্তু আমরা ভুলে যাই যে সমস্যা যিনি দিয়েছেন সমাধানও তার হাতে। কিন্তু সাময়িক কোনো সমস্যা সমাধানের জন্য আমরা চিরস্থায়ী জাহান্নাম কিনে নিতে পারি না। এই জন্য আমরা এই যে বিভিন্ন মানুষের কাছে যাই বিভিন্ন তদবিরের জন্য, খুবই সতর্ক থাকবো তিনি কি আদৌ এই তদবিরগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক করছেন, তিনি কি রুকিয়া করছেন না ব্ল্যাক ম্যাজিক করছেন, তিনি কি ঝাড়ফুঁক কোন দোয়া পড়ে করছেন, কোরআন থেকে কোনো আয়াত পড়ে করছেন নাকি কোনো তন্ত্রমন্ত্র পড়ছেন। এই বিষয়টাও কিন্তু আমরা খেয়াল রাখবো। আর আমরা কোনো গণকের কাছে হাত দেখাবো না, তাহলে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হবে। হাদিসে এমনও বর্ণিত আছে কেউ যদি গণকের কাছে হাত দেখায় তার 40 দিন ইবাদতই কবুল হবে না। আর হাত দেখাতে হয় না, হাতের মধ্যে যে রেখাগুলো রয়েছে সেগুলো আসলে ভালো বা খারাপ বা এর আদৌ কোনো মিনিং আছে কিনা সেটা একটা এটা ব্যাখ্যা দিতে হবে। এবং এটা অনেকেই বলেন এর কোনো মিনিং নেই। যাই হোক, সেই আলোচনায় আমরা যাব না। কিন্তু হাদিসে আছে কাউকে হাত দেখানো যাবে না, এখানেই শেষ। কেন দেখানো যাবে না, কি কারণে দেখানো যাবে না, দেখালে কি হবে, কি ক্ষতি হবে, জাগতিক কি ক্ষতি, আধ্যাত্মিক কি ক্ষতি, ওই ধরনের প্রশ্নই আমরা যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাউকে হাত দেখাতে, আমরা হাত দেখাবো না, নিজেও দেখাবো না, অন্যদেরকেও দেখাতে উৎসাহিত করব না। এবং এই মেসেজটা আমরা তাদেরকে পৌঁছে দেব যে হাত দেখানো যাবে না। প্রিয় লিসেনার্স, আশা করছি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এই ঘটনা এবং এর পরিণতি রিলেটেড এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। ঘটনাটি এই হাসান ভাইয়ের বাড়ি, যেখানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা নামক স্থানে, ওখানে বাঙালি নদীর একটি শাখা বের হয়েছে আর কি। তো ওইখানে একটা স্লুইস গেট রয়েছে, অনেকে আমরা উচ্চারণ সুইস গেট বলি, তো এটা মূলত স্লুইস গেট। স্লুইস গেট এটা নদীর একটা জায়গায় থাকে, সেটা পানির প্রবাহ এখানে বন্ধ করার জন্য বা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের স্লুইস গেটগুলো করা হয়। বন্যার সময় স্লুইস গেটগুলো যাতে খোলা না থাকে, পানিতে যেন প্লাবিত হতে না পারে, তো এই কারণে স্লুইস গেট দিয়ে পানির প্রবাহটাকে নিয়ন্ত্রণ করা হয়। তো মূলত স্লুইস গেটের ওখানে এই ঘটনাটি ঘটেছিল। আর এই দেওয়ানতলা নামক যে জায়গাটি, এই জায়গার নামকরণের একটা বিষয়ে অবশ্যই আমি বলাটা সমীচীন বলে মনে করি। তো এইখানে একটু তথ্যগত ভুল হয়েছিল। আসলে দেওয়ানতলা, দেওয়ান সাহেব যিনি ছিলেন, অদ্ভুত ব্যাপার হলো এই দেওয়ান সাহেব মূলত কোনো মানুষ ছিলেন না, এটি ছিল একটি কুমির রূপী জিন। আর আমি ওই ঘটনায় বলেছিলাম দেওয়ান সাহেব এটা হচ্ছে আমাদের হাসান ভাইয়ের দাদা। আসলে মূলত বিষয়টা এই জায়গাটা আমার একটু বুঝতে ভুল হয়েছিল, এই জন্য এটা আমি কারেকশন করে দিচ্ছি। তো এই ঘটনাটি সূত্রপাত হয় ব্রিটিশ পিরিয়ডে। লিসেনার্স, তখন এই হাসান ভাইয়ের দাদার বাবা উনি এই ঘটনাটি, বিশেষ করে কুমিরের বিষয়টি, সেটি উনি প্রত্যক্ষ করেছিলেন। তো এই কুমির এটি এই দেওয়ান হাসান ভাইয়ের দাদার বাবা রাতের বেলা কোনো কারণে তার সাথে দেখা হয়েছিল এবং তাকে বলেছিলেন, উনি একবার পার হচ্ছিলেন রাতের বেলা, হঠাৎ করে একটা কুমির, কিন্তু কুমিরটা তার সাথে কথা বলে ওঠেন। তখন কুমির কথা বলে যে আমি রাতের বেলা যদি কেউ বিপদে পড়ো আমি পার করে দেব পিঠে করে, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং নির্দেশনা থাকবে, তোমরা কেউ মাংস খেয়ে, বিশেষ করে গরুর মাংস খেয়ে কেউ আমার পিঠে উঠো না, তাহলে আমি আর তোমাদের উপকার করতে পারবো না, আমারও ক্ষতি হবে। এরপর থেকে যখন কোনো মানুষ ওই নদীর কাছে এসে রাতের বেলা, দিনের বেলা কিন্তু এটা হতো না, রাতের বেলা
কেউ যদি বিপদে পড়তো, পার হওয়া নিয়ে সমস্যা হতো, বিশেষ করে পার হওয়া সংক্রান্ত বিপদে পড়তো, তখন যদি কেউ বলতো দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব আপনি কোথায়, তখন ওই কুমির ভেসে উঠতো। বেশ বড় আকার একটা কুমির ছিল, ওই পিঠের উপরে একজন বা দুইজন এরকম করে পার হতে পারতো। তো এই কুমিরটা নদী পার করে দিত। তো ওই গ্রামের বহু মানুষ ওই কুমিরের পিঠে রাতের বেলা বিপদে পড়ে নদী পার হয়েছে। একটা সময় কি হলো যে একজন ব্যক্তি তার এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার সময় নৌকা পাচ্ছিল না, রাত হয়ে গিয়েছিল এবং ওনার বাড়িতেও খুব জরুরি কাজ ছিল। তখন ওনাকে তো পার হতে হবে, আর উনি তো দেওয়ান সাহেবের এই বিষয়টি জানেন। তো উনি তখন দেওয়ান সাহেব বলে ডাক দেন। তখন দেওয়ান সাহেব চলে আসে, আর সেও ওই পিঠে উঠে বসে। যেহেতু দাওয়াত খেয়ে এসেছিলেন, দাওয়াত খাওয়ার যেহেতু ওই সময় বিভিন্ন ধরনের খাবার উনি খেয়েছিলেন, মাংস আইটেমও সেখানে ছিল, এর মধ্যে গরুর মাংসও ছিল। তো ওনার আসলে বিষয়টা অতটা মাথায়ও ছিল না, এটা কি ইন্টেনশনালি ছিল নাকি অনিচ্ছাকৃত ছিল সেটাও সত্যতা আমরা জানি না। তো তার পিঠে যখন পার হচ্ছিল, দেওয়ান সাহেবের পিঠে কুমিরের পিঠে যখন পার হচ্ছিল, চলে আসে। এরপর থেকে ওই কুমিরকে আর কখনোই কেউ দেখেনি। আর কুমিরের নামই যেহেতু দেওয়ান সাহেব ছিল, এই কারণে ওই বিশেষ ওই জায়গার নাম হয়ে যায় দেওয়ানতলা। হাসান ভাই, আমি এই যে একটু আগে আমি কথা বলেছিলাম তার সাথে, এই তথ্যগত যে সমস্যা হয়েছিল, হাসান ভাই বললেন যে পাকিস্তান পিরিয়ডেই ওইখানে ব্রিজ হয়ে গিয়েছিল। মানে সে যখন গোসল করছিল, ওই সময় তো আসলে গ্রামের ছেলেপেলেরা সাধারণত দুপুরবেলা গোসল করে, বিকালের পরে বা সন্ধ্যার আগে সাধারণত কেউ গোসল করে না। তো ও যখন গোসল করছিল, ওইখানে ওই যে রাস্তার উপরে অনেকে ধান রোদ দিতে ওই ওই সময় কিছু মহিলা ছিল আর কি। ওই মহিলা যারা ছিল তারা দেখছিল যে ওখানে ওই ছেলেটি লাফ দিচ্ছে, কিন্তু তারা কিন্তু খেয়াল করছে, কারণ তারা তো ওই ধানগুলো গোছানোর জন্য ব্যস্ত ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে যে ওখানে কয়েকজন পুরুষ লোক ছিল, তারা দেখে যে একবার দুইবার তিনবার ঝাঁপ দেওয়ার পরে না আর তাকে দেখা যাচ্ছে না। কারণ তারা চিন্তা করছে হয়তো বা উঠে চলে গিয়েছে কিনা, তারা তো নিজেদের কাজে ব্যস্ত ছিল, তারা তাদের মতো করে ধান গুছিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু ওই পরিবারের সদস্যরা খুঁজতে থাকে তার সন্তানকে, পায় না। যেহেতু সে গোসল করার জন্য যাচ্ছিল, বাড়ি থেকে বের হয়েছিল, এই কারণে তারা ওই যেখানে গোসল করতে এসেছিল সেখানে এসে খোঁজ করে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওই গ্রামের লোকজন ওই সময় যারা উপস্থিত ছিল তারা তো ভিতরে তাদের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু তারা যখন পরে খবর পায় যে ওকে পাওয়া যাচ্ছে না, তখন তারা বলে হ্যাঁ আমরা তো দেখেছি এটা, আমরা তো পরে আর দেখি নাই ওকে উঠতে, মনে করেছি যে সে তো বাড়িতে চলে গেছে। তো এরপর তো খোঁজা শুরু হয়। এটা উদ্ধারের চেষ্টা চালায়। একজন ডুবুরি
সে প্রথমে ডুব দেয়, ডুব দেওয়ার পরে নিচে খুঁজে আবার ওঠে, পরে আবার যখন ডুব দেয় এই ডুবুরিকে আর পাওয়া যায় না, ডুবুরি পানির নিচ থেকে উঠছিল না। তার সামান্য যতটুকু অক্সিজেন ছিল, মানে ওখানে তো খুব বেশি গভীরতা নয়, এই জন্য কিন্তু ওই রকমের অক্সিজেন, মানে তারা তো একটা প্রশিক্ষণ আছে, তারা তো দীর্ঘ সময় মানে তাদের মানে ডুব দিয়ে থাকতে পারে পানির নিচে। তো উনি পানির নিচে চলে যান, পানির নিচে চলে যাওয়ার পর আর ওঠে না উপরে। একজন ডুবুরি নেমেছিলেন, ওঠে না ওঠে না। এখন উপর থেকে যারা ওনার সহযোগী তারা বলে যে এতক্ষণ ডুব দিয়ে থাকার মতো অক্সিজেন তার কাছে নেই, তার কি হলো? এখন আবার অন্যরা যারা ছিল তারা তো ওরকম ডুবুরি ছিল না, মোটামুটি তারাও ডুব দেয় যে নিচে সে কোনো বিপদে পড়লো কিনা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে 2 ঘন্টা পার হয়ে যায়। 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর, 2 ঘন্টা পার হওয়ার পর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সে ভেসে ওঠে। ভেসে ওঠার পর সবাই দেখে যে মনে হলো যে সে নিচ থেকে ভুস করে ভেসে উঠেছে, ঠিক যেমন নিচ থেকে আমরা কোনো বায়ুপূর্ণ কোন একটা বোতল, মানে বোতলের মুখ যদি আমরা লাগিয়ে রাখি, সেটা যদি মানে ভিতরে বাতাস থাকে, পানি নিচ থেকে ছেড়ে দিলে মানে দ্রুত গতিতে ভেসে ওঠে, মনে হলো এরকম দ্রুত গতিতে সে নিচ থেকে ভেসে উঠেছে। এবং সে নিজে সাঁতার কেটে তীরে চলে আসে। চলে আসার পর সে সাঁতার কাটতে থাকে, সাঁতার কেটে মানে যখন তীরে চলে এসেছে, আসার পরে সে সবাইকে বলছে, সবাইটা অবাক, সে 2 ঘন্টার উপরে সে কোথায় ছিল, কি করছিল, সে কোনো কথা বলে না। ফায়ার সার্ভিসের অন্য লোকদেরকে বলছে, ব্যাগ গোছাও, এখানে 1 মুহূর্ত থাকা যাবে না, 1 মুহূর্তও না, তাড়াতাড়ি চলো, নাহলে বিপদ হবে। তো সবাই ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ওই লোকটি, ওই যে যেই ছেলেটা হারিয়ে গেছে তার বাবাকে ডাক দেয় যে আপনি এদিকে আসেন। সে যখন যায় তখন তাকে বলে
থার্ড টাইম যখন আবার, বিশেষ করে দ্বিতীয় সময় যখন সে আবার ঝাঁপ দিয়েছে, তারপরে তাদের কিছু পূজার সামগ্রী নষ্ট হয়েছে। কিন্তু ভয় দেখানোর পরও যখন কোনো কাজ হচ্ছে না, থার্ড টাইম সে যখন আবার লাভ দেয়, তখন ওই মহিলা তার 3-4 জন লোক দিয়ে ওকে ধরে নিয়ে আসে। তখন ওই ডুবুরি ওই ছেলেটাকে দেখতে চায়, তখন ওই ছেলেটাকে তারা সামনে নিয়ে আসে। অদ্ভুত বিষয়, প্রিয় লিসেনার্স, ডুবুরির ভাষ্য অনুযায়ী তারা পানির মধ্যেই ছিল, কিন্তু স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল। এটা কিভাবে সম্ভব এটা আমরা জানি না, এটা কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা বা কোনো সায়েন্সের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে না যে পানির নিচে মানুষ থেকে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওই ডুবুরির অক্সিজেন শেষ হয়ে গেছে, সে নিঃশ্বাস নিতে পারছে পানির মধ্যে এবং স্বাভাবিকভাবে কথা পর্যন্ত বলতে পারছে। দেখা যায় যে ওই ছেলেটিকে হাত বেঁধে রাখা হয়েছে, কিন্তু ওই ছেলেটি কোনো কথা বলতে পারছে না, চুপ করে আছে। তখন ওই ডুবুরি কি করে, ওই ছেলেটার কাছে যায়, কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে একে ছেড়ে দেন। কিন্তু ওই যে মহিলা, সর্দারনি মহিলা, সে বলে আমরা একে ছাড়বো না, একে আমরা ছাড়তে পারবো না, কারণ একে লাশ হিসাবেই আমরা দিতে পারবো, কিন্তু যদি আগামীকাল ওই ছেলের বাবা একটি খাসি জবাই দিয়ে এখানে রক্ত ভাসিয়ে দেয়, তবেই শুধু ছেলের লাশ পাওয়া যাবে, না হলে আমরা লাশও দিব না। তুমি উপরে গিয়ে এই কথাটা সবাইকে জানিয়ে দিবা, এছাড়া আর কোনো কথা হবে না। তখন ওই ডুবুরি সে চিন্তা করেছে সবাইকে তো মানুষের মতোই দেখা যাচ্ছে, তো ছেলেটা আমার কাছেই আছে, দেখি ওকে টান দিয়ে নিয়ে উপরে উঠে যেতে পারি কিনা। ওই চিন্তা করে ওই ডুবুরি কি করেছে, ওই ছেলেকে এক হাত দিয়ে ধরে মানে টান দিয়ে উপরে ওঠার চেষ্টা করেছে, এরকম একটা চেষ্টা করতে গেছে। তখনই উনি দেখেন যে বড় আকৃতির একটা মাছ, এই মাছের কোমর থেকে উপরের অংশ কিছুটা মানুষের মতো, মানে কিছুটা মানুষের মতো, এবং নিচের অংশ মাছের মতো। তো এটা ঠিক মারমেইড না, যেমন জলকন্যা এরকম না, তবে কিছুটা মুখটা বা দেহের কিছু অংশ মানুষের মতো, এতটুকু বলেছেন। তো এগিয়ে এসে তার লেজ দিয়ে এমন একটা বাড়ি দিয়েছে কানে, ওই এক বাড়িতে ওনার প্রচন্ড ব্যথা লাগে। তখন ওই মহিলা বলে যে তুমিও কাজটা ভালো করলা না, বলে যে যাও উপরে চলে যাও, আমার লোক তোমাকে ভাসিয়ে দিয়ে আসবে। তখন যে 3-4 জন লোক তাকে ধরে নিচে নিয়ে এসেছিল, তারাই আবার তাকে ধরে নিয়ে উপর দিকে নিয়ে যেতে থাকে এবং তারাই ভাসিয়ে দেয়। আর তখনই লোকজন দেখতে পায় সে ভেসে উঠেছে, আর তখনই সে এসে এই ঘটনা বলে, এবং এরপর থেকেই তার কান দিয়ে রক্ত পড়তে থাকে এবং সে 2 দিনের মধ্যে মারা যায়। এটা তার পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনাটি শোনা গিয়েছিল। আচ্ছা, এটি হলো তার কথা। কিন্তু ওই যেই ছেলেটি, তার কি হয়েছিল আসলে? পরের দিন তার বাবা ঠিক সেম কাজটি করেছিল। সে ওই একটি খাসি জবাই করে তার রক্ত ভাসিয়ে দিয়েছিল, যেটাকে বলি আর কি, খাসি বলি দিয়েছিল সেখানে। তো মূলত আসলে তারা বলি দিতে বলেছিল, বলি বলতে বোঝা হচ্ছে এক কোপে মাথা আলাদা করা। তো এই কাজটি তারা করেছিল। তারপর সেই রক্ত সেখানে ভাসিয়ে দেওয়া হয় খাসি সহ, এবং এই মানে ভাসিয়ে দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে ওই ছেলের লাশ ভেসে ওঠে। সবাই যখন দেখে এই ঘটনা, দ্রুত সাঁতার কেটে তার লাশটা উপরে নিয়ে আসে। দেখা যায় যে তার শরীর মনে হচ্ছে তখনও গরম এবং তার নাক দিয়ে রক্ত পড়ছে। তার মানে তার মৃত্যু হয়েছে জাস্ট কিছু সময় আগে। ওখানে থাকা বিভিন্ন লোক এবং একজন ডাক্তারও ছিল, গ্রামের ডাক্তার, সে বলল যে মাত্র 5 থেকে 7 মিনিট আগে সে মারা গেছে, অথচ সে গতকালকে হারিয়ে গেছে। গতকাল মানে গত পরশুদিন, মানে প্রথম দিন হারিয়েছে, পরের দিন খোঁজাখুঁজি হয়েছে, ডুবুরি তো উঠে আবার বলেছে, তার পরের দিন হলো মানে তৃতীয় দিন এসে ওই খাসি দেয়া হয়েছিল, তারপরে এই বডিটি ভেসে ওঠে। কিন্তু ছেলেটার চেহারা অবিকৃত ছিল। মানুষ এত সময় পানি নিচে থাকার পরে সে পচে ফুলে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু একদম স্বাভাবিক। সদ্য গোসল করে একটা মানুষকে উঠানো হলে বা কোনো মানুষ গোসল করে একদম ফ্রেশ দেখা যায়, একদম ওই রকম ছিল। তার নাক দিয়ে রক্ত পড়ছিল, একদম তাজা রক্ত গল গল করে পড়ছিল। তার মানে তার মৃত্যু হয়েছে 5 থেকে 7 মিনিট আগে। দেওয়ানতলা নামক এই যে জায়গাটি, এই জায়গাটিতে নাকি প্রতি বছরই কেউ না কেউ এভাবে মারা যায়। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। অনেকেই ইমেইলের মাধ্যমে আমাদেরকে
ইলুমিনাতি সম্পর্কে একটি এপিসোড তৈরি করার কথা বলেছেন। প্রিয় লিসেনার্স, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি গুপ্ত সংঘ হচ্ছে ইলুমিনাতি। এটি আসলে বর্তমান সময়ে আলোচিত বিষয়টা এমন নয়, অনেক আগে থেকেই এই বিষয়টি আলোচিত ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটি সাম্প্রতিক সময়ে বেশি আলোচিত হচ্ছে। কারণ শেষ জামানা যত কাছেই আসছে, দাজ্জালের প্রসঙ্গটাও তত ঘনীভূত হচ্ছে, আর দাজ্জালের প্রসঙ্গ আসলেই ইলুমিনাতির প্রসঙ্গটাও চলে আসছে। তাই ইলুমিনাতি সম্পর্কে আমরা আজকে জানব। ইলুমিনাতি নামটার সাথে আসলে পরিচিত নয় এমন পাঠক পাওয়াই মুশকিল। যেখানে আছে রহস্য কিংবা চক্রান্তের গন্ধ, সেখানেই যেন ইলুমিনাতিকে আমরা খুঁজে পাই। ষড়যন্ত্র তত্ত্ব আর ইলুমিনাতি যেন একই মুদ্রার দুটো পিঠ। কিন্তু কি এই ইলুমিনাতি? কিভাবেই বা তারা এলো? কতটুকুই বা কঠিন বাস্তব আর কতটুকুই বা কল্পনা? চলুন আমরা আজকের এই এপিসোডে এই সিক্রেট সোসাইটির জগৎ থেকে ঘুরে আসি। ঘটনার শুরু বলা চলে জার্মানির দক্ষিণ পূর্ব